ল আছে। এরপরে আরেকটি বর্ণ আছে, ভালো করে তাকায় দেখেন তো এখানে আরেকটি বর্ণ আছে কিনা ল এর পাশে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? এখানে একটা আছে বর্ণ আছে, এই বর্ণটার নাম হলো ব। তো ব কে আমরা লিখেছিলাম ওখানে? না, লিখিনি। তাহলে কি করে বুঝবো ব আছে? ব কোথায় আছে? বোর্ডের নিচে না, এখানে একটা মনে মনে ব ধরতে হবে। এই বটার নাম মনের ব, মন মন। এখানে একটা মনে, ওই যে আমরা অঙ্ক করে না মনে করি পিতার বয়স x, মনে করেন না পিতার বয়স x হয়, মনে করি। এইখানে একটা ব কি করতে হবে? মনে করতে হবে, মন। এটার নাম মনের ব। কিসের ব? মনের ব। কিন্তু বাংলা ব্যাকরণ যে মন বোঝে না, বেটা বেয়াদব। মন বোঝে না, কি বোঝে? অন্তর। অন্তর, ওই যে তৎসম শব্দ বোঝে, অন্তর। এই বটার নাম অন্তরের ব তথা অন্তস্থ ব। কি ব? অন্তস্থ। অন্তস্থ ব। এটা দেখা যায় না। এখন একটা ঝামেলা, বাংলা বর্ণমালায় ব কয়টি? বাংলা বর্ণমালায় ব কয়টি? উত্তর একটি। ব ব ব। স্যার আপনি এখানে একটা বজে বললেন, আবার বলছেন একটি। এই বটা যদি আপনি ধরেন সংখ্যায়, তাহলে ব্যঞ্জন আগে বলতে হবে 40টি। আপনি কি বলছেন যে বাংলা ব্যঞ্জন বর্ণ 40টি, তাই কি বলেছেন? ব্যঞ্জন বর্ণ বলেছেন 39টি। তাহলে এই বটাকে গণনায় ধরা যাবে না। বাংলা বর্ণমালায় ব কয়টি? একটি। কিন্তু ঝামেলা হলো বাংলা ভাষায় কয়টি ব ব্যবহার করা হয়? ব্যবহারিক দিক থেকে ব কয়টি? প্রয়োগগত দিক থেকে ব কয়টি? তার উত্তর দুটি। প্রয়োগ, প্রয়োগ বা ব্যবহার। এখন এই যে ব, এই বটা প্রয়োগটা কেমনে একটুখানি ব্যাখ্যা দিই। দেখেন কেমনে বুঝবেন যখন আসবে অ্যাডমিশন বা বিসিএস অন্য পরীক্ষায়, নিচের কোনটি অন্তস্থ ব, নিচের কোনটি বর্গীয় ব। ব আছে একটা বর্ণমালায় ব, কিন্তু ব্যবহার করা হয় ভাষায় কয়টা ব? দুইটা ব। একটা বাইরের ব, একটা মনের ব। বুঝলেন? রবীন্দ্রনাথের নাম শুনেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর এই ব্যাটাকে তো অনেক বড় ভাষা বিজ্ঞানী। প্রত্যেক মানুষের দুটা ব, মানে দুটা বউ থাকে। শেষের কবিতা পড়বেন, বুঝেন তো না? একটা কি ঘরের আর একটা বাইরের। বুঝলেন যে আমার ঘরের মধ্যে একটা আছে না, এটা আমার কাছে বাইরের বউ, সামাজিক বউ। আর মনে মনে একটা আলিয়া ভাট আছে। এখন এই যে আলিয়া ভাট যে আছে, এটা কি কাকে বলা যাবে? বললে মানুষ সর্থাপর দিবে, বলবে না বেয়াদব। তাহলে মনের বটা মনে মনে থাকবে, এটা বাইরে প্রকাশ করা যাবে না। আলিয়া ভাটকে যে কত ভালোবাসি, এটা বললে মানুষ মারবে। কিন্তু বউকে না ভালোবাসলে বলতে হবে বউ তোমাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ জান, তোমার ছাড়া আমি কি বাঁচতে পারি না। বাসি আর না বাসি, এই বাইরের বটা আমরা এখন দেখেন একটা উদাহরণ দেই। এটি শব্দ হচ্ছে শয়ে বয়ে আকার গ আর ত। এটার উচ্চারণ কি? স্বাভাগত। স্বাভাগত না? প্রধান অতিথির আগমন স্বাভাগতম, স্বাভাগতম, তাই না? প্রধান অতিথির আগমন স্বাভাগতম, স্বাভাগতম। স্বাভাগতম কি? স্বাগতম। বয়ের উচ্চারণ আমরা করব। আমরা যখন দীর্ঘই শয়ে বয়ে র, তাহলে কি বলবো? ঈশ্বর। আমরা ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই। ঈশ্বর নাকি ঈশ্বর। ব কি বলছেন? উচ্চারণ করছেন ব। আচ্ছা তয়ে বয়ে, এটার উচ্চারণ কি? তবক নিশ্চয়। তবক না, ত। বয়ের উচ্চারণ আমরা করছি না। তাহলে বয়াকার লয়ে বয়ে। এবারে বয়ের উচ্চারণ করবেন না করবেন না? এই বটার উচ্চারণ করবেন না করবেন না? করবেন। আচ্ছা এইগুলো যে করলেন না, এই ব এই ব এই উচ্চারণ করলেন, এটা কেন করবেন না? ফাজলামি করেন। হয় কোনোটাই করবেন না, নাহলে সবগুলি করবেন। এখন এই বগুলি উচ্চারণ করলে কিন্তু সমস্যা, আর এটা না করলে মহা সমস্যা। এইগুলি ব উচ্চারণ করা যাবে না, কিন্তু এই বর উচ্চারণ ছাড়া যাবে না। ছাড়লে মানুষ মার লাগবে। তাহলে অবশ্যই উচ্চারণ করতে হবে। তাহলে ব উচ্চারণ করতে হয়, আবার কোনো কোনো ব উচ্চারণ করতে হয় না। তাহলে চেহারা দুইটার একই। যেই ব উচ্চারণ করলেন না সেটা মনের বই। যে আমার মনে আছে কিন্তু আমি বলছি না, বললে তো ঝামেলা, তাই না? বললে তো মানুষ বকা দিবে। হ্যাঁ, বেয়াদব, শয়তান, পাজি কোথাকার, হ্যাঁ, বুড়া হয়ে গেছে বিমূর্তি। কিন্তু এই যে যেই ব, এটা অবশ্যই বলতে হয়। তাহলে যেই ব উচ্চারণ করতে হয়, তাহলে আপনি যখন বোম্বে সুইটস লিখছেন, বোম্বে সুইটস বা ব্যাম্বো, তাই না?
তাহলে এটা হলো বর্গীয় ব। কোন ব? এই যে প ফ ব, যেই ব শব্দ থেকে উচ্চারণ করতে হচ্ছে সেটা হলো বর্গীয় ব, আর যেই ব শব্দে আছে কিন্তু উচ্চারণ করছে না সেই বয়ের নাম কি? অন্তঃস্থ। তাহলে ব্যবহারিক দিক থেকে বা প্রয়োগগত দিক থেকে ব দুইটা, ঠিক আছে? কিন্তু বাংলা বর্ণমালায় ব কয়টা? বউ কয়টা? বলি না যে দুইটা। বউ কয়টা? একটা। কিন্তু মনে মনে আছে একটা থাকবে, বাইরে প্রকাশ করা যাবে না। ক্লিয়ার? এখন ব তো বুঝলাম অন্তঃস্থ বর্ণ, শুধু বই অন্তঃস্থ না, এই যে ছোট্ট একটা পরিবার, এই পরিবারের সবগুলি বর্ণ অন্তঃস্থ। তাহলে অন্তঃস্থ বর্ণের সংখ্যা কয়টি? অন্তঃস্থ বর্ণের সংখ্যা 4টি। কি কি? অন্তঃস্থ জ, র, ল এবং এই মনে মনে লিখব। অন্তঃস্থ, শুধু অন্তঃস্থ বই অন্তঃস্থ না, এই পরিবারটার সবগুলি বর্ণই কি? অন্তঃস্থ। তার অন্তঃস্থ বর্ণের সংখ্যা কয়টি? অন্তঃস্থ বর্ণের সংখ্যা 4টি। তো নিচের কোনটি অন্তঃস্থ বর্ণ? তাহলে এই 4টি সব, কিংবা কোনটি নয়? কোনটি নয়? তাহলে এই 4টার বাইরে যেটা থাকবে। তাহলে অন্তঃস্থ বর্ণ শুধু অন্তঃস্থ ব না, অন্তঃস্থ বর্ণ কোনটা? অন্তঃস্থ জ, র, ল এবং কি ব, এই 4টি বর্ণের নামই অন্তঃস্থ বর্ণ। এদের মাঝে লয়ের আবার একটি আলাদা নাম আছে, লয়ের আবার একটি আলাদা পরিচয় আছে। লকে বলা হয় পার্শ্বিক। কি বলা হয়? পার্শ্বিক। লিখে নেন, লকে বলা হয় পার্শ্বিক। লকে বলা হয় পার্শ্বিক বা পার্শ্বীয় বর্ণ। লকে কি বলা হয়? পার্শ্বিক বা পার্শ্বীয়। কেন পার্শ্বিক বা পার্শ্বীয় জানতে হবে, জেনে যদি পড়ে। আমি বললাম যে শুধু জানলে যে ল পার্শ্বিক, ল পার্শ্বিক, ল পার্শ্বীয়। কেন জানলে? জ্ঞানের প্রথম শর্ত কি? কেন হয়। জ্ঞানের প্রথম শর্ত কেন। ওই যে একজন বিজ্ঞানী মনে আছে যার মাথায় আপেল পড়েছিল, কি নাম তার? নিউটন। আপেল পড়েছিল না নিউটনের মাথায়? আপনার মাথায় পড়লে আপনি কি করতেন? ধরুন কি করতাম, মানে কি করতাম? ওর আপেল পড়লে মানুষ কি করে, তাই না? খাইতাম। ওরে এটা আপেল গাছ, এটা আগে তো বুঝিনি। মার ঝাঁকি, তাই না? মার দুটা ঢেল, একটা ভাইয়ের জন্য দুইটা নিয়ে যায়। নিউটন বললো কেন খাই? কেমন বোকা দেখলেন? আপেল পড়লো মাথায়, পড়লো, বেল তো আর পড়েনি, নারকেল তো পড়েনি, আপেলই তো পড়েছে, তাই না? আপেল খেয়ে নেবেন, ঝামেলা সে বলছে কেন পড়লো হয়। জ্ঞানের প্রথম শর্ত কেন। এই কেন যদি জানেন তাহলে তো আপনি জ্ঞানী। আর কেন এমনি আছে তাই এমনি না পার্শ্বিক এমনি অন্তঃস্থ বর্গীয়, তাহলে হবে না। কেন সেটি জানতে হবে, তাহলে আপনি জ্ঞানী হবেন, প্রজ্ঞাবান হবেন। তাহলে ল কেন পার্শ্বিক, কেন পার্শ্বীয়? দেখেন যখন আপনি বলবেন ল, লটা একটু বলেন তো, বলেন একটু স্লো মোশন বলেন, তাড়াহুড়ো করেন না। ল, দেখেন আপনার জিহ্বাটা সামনের দিকে একটা বেড়া করে রেখেছে, ল এখানে সামনে বাধা দিচ্ছে। এখন আমরা বলছি প্রতিটা বর্ণ বলার সময় একটা বাতাস বের হয়, কিন্তু ল বলতে গেলে জিহ্বাটা সামনে বাধা দিয়েছে, বেড়া করে দিয়েছে, তাহলে বাতাসটা বের হবে কেমনে? কিন্তু বাতাসটা তো বের হতেই হবে, না হলে তো কি ভাই ধ্বনি বের হবে না। তাহলে এবার বাতাসটা কি করছে? জিহ্বায় বাধা পেয়ে দুই পাশ দিয়ে, লক্ষ্য করেন, ল বললে বাতাসটা বের হচ্ছে কোন দিক দিয়ে? দুই পাশ দিয়ে। পার্শ্বিক, পার্শ্বিক। যে বর্ণ উচ্চারণে বাতাস জিহ্বার কি দুই পাশ দিয়ে বের হয় তার নাম কি? পার্শ্বিক। আবার এই বর্ণটার নাম তরল বর্ণ। আর মজার বিষয় কি নাম? তরল। নিচের কোনটি তরল বর্ণ? লয়ের নাম পার্শ্বিক বা পার্শ্বীয়, লয়ের নাম আবার কি? তরল। স্যার কেন তরল কেন? একই কারণে। কারণ একটাই, যেই কারণে এই বর্ণের নাম পার্শ্বিক সে একই কারণের নাম তরল। এখন দেখেন তরল কেন তার ব্যাখ্যা। ধরুন একটা পানি যাচ্ছে, পানি এদিক দিয়ে যাচ্ছে, তো আমরা এখানে একটা ইট রাখলাম, একটা ইট দিলাম, পানি স্রোত যাচ্ছে, তো ইট যদি দেই তাহলে পানিটা যাবে না থেমে যাবে? ইটে বাধা পেয়ে পানিটা কি করবে জানেন? দুই পাশ দিয়ে যাবে। বন্যার পানি আসছে, সামনে একটা ডাব গাছ, বড় বনের পানি আসছে, ডাব গাছটা দেখে পানি কি থেমে যাবে? জোরে হলে এত উপর দিয়ে কেমনে যাব? পানিটা ডাব গাছে বাধা পেয়ে কি করবে? দুই পাশ দিয়ে। তাহলে তরল বাধা পেলে কি করে? পানি যাচ্ছে, আপনি আঙ্গুলটা এভাবে দেন, পানিটা আঙ্গুলে বাধা পেয়ে কি থেমে যাবে না? দুই পাশ দিয়ে। তাহলে তরল বাধা পেলে দুই পাশ দিয়ে যায়।
যে কারণে পার্শ্বিক বাধা পেয়ে পাশ দিয়ে গেল বলে পার্শ্বিক, আর পাশ দিয়ে যাওয়া কার বৈশিষ্ট্য? তরলের। বাধা পেলে দুই পাশ দিয়ে যাওয়া তরলের বৈশিষ্ট্য, ফলে এই বর্ণটার নাম বলা হলো তরল। কারণটা একই, পাশ দিয়ে যায় বলে পার্শ্বিক, আর পাশ দিয়ে যাওয়া কার বৈশিষ্ট্য? তরলের। বাধা পেলে পাশ দিয়ে যাওয়া তরলের বৈশিষ্ট্যের নাম তরল। র, এটার নাম কম্পনজাত বর্ণ। কি বর্ণ? কম্পনজাত। র কে কি বলা হয়? লেখেন কম্পনজাত। কম্পনজাত বর্ণ র, কম্পনজাত। কেন কম্পনজাত? আচ্ছা, তাহলে কম্পনজাত কেন? অর্থাৎ এই যে র, র বলতে হলে জিহ্বার মাথাটা কি কাঁপাতে হয়। যদি সুন্দর করে উচ্চারণ করতে চান, এখন আপনি উচ্চারণ সুন্দর করবেন না, আপনি টাইপ করবেন রতন, রতন, রতন না, রতন, র, র, রু, রূপা, রূপ, রুটি, রুটি না, রুটি দাও, রুটি দাও নাকি, রুটি দাও, রু। তার মানে র ধ্বনিটা উচ্চারণ করতে গেলে আপনাকে জিহ্বার মাথাটা কি করতে হয়? একটু কাঁপাতে হয়, কাঁপানো, তাহলে উচ্চারণটা সুন্দর হয়। কিন্তু অন্য কোনো বর্ণ আপনি ক বলবেন, ক তাহলে কি কাঁপাবেন? ক্র, খ, গ্র না, অন্য কোনো বর্ণের সঙ্গে কাঁপাবেন না। শুধু অন্য বর্ণের সঙ্গে জিহ্বা উঠতে পারে, নামতে পারে, কিন্তু র বলার সময় জিহ্বার অগ্রভাগটা কম্পিত হয়। যেই ধ্বনি উচ্চারণে জিহ্বার অগ্রভাগ কম্পিত হয় তার নাম কি? কম্পনজাত। কম্পনজাত বর্ণের সংখ্যা কয়টি? একটি। কোনটি? আর এই যে নিচে দেখেন ডয় শূন্য র, ঢয় শূন্য র, এই দুটি বর্ণের নাম তাড়নজাত। কি জাত? তাড়ন। একটা হলো কম্পন আর একটা হচ্ছে তাড়নজাত। তাড়ন মানে কি? তাড়ন, তাড়না, তাড়াহুড়া। যে ব্যঞ্জন বলার সময় জিহ্বার মধ্যে কি তাড়না বা তাড়াহুড়ার সৃষ্টি হয়, যেই ব্যঞ্জন উচ্চারণে জিহ্বার মধ্যে তাড়না বা তাড়াহুড়া, এটাকে আমরা বলি ডয় শূন্য র, ঢয় শূন্য র। কেউ বলেন ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। কোন কোন এলাকায়, বাংলাদেশের অনেক এলাকার ছাত্র আছেন, কেউ বলছে ডাবিন ডাড়া, ঢাবিন ডাড়া। কোন কোন এলাকা হচ্ছে ডাইসেন ঢাড়া, ঢাইসেন ঢাড়া। আমি জানি না আপনাদের এলাকায় কে কি বলেন, তো যা খুশি তাই বলেন, কিন্তু এই বর্ণ দুটোর ব্যাকরণের নাম কি? তাড়নজাত। কেন তাড়নজাত? এই যে যখন আপনি বলছেন ডয় শূন্য র, তখন জিহ্বাটার মধ্যে একটা তাড়না সৃষ্টি হয়। আর একটু ক্লিয়ার করি, আপনি যখন বলছেন ক, ক, জিহ্বা কিন্তু একবার নড়েছে, ক একটু হলে নড়েছে, চ তাহলে একবার উপরে উঠে নামলো, চ স্পর্শ করলো, প, ট, ত, চ, ক, জিহ্বা কিন্তু একটু হলে নড়ছে, নড়াচড়া করে। কিন্তু যখন আপনি এটা বলছেন ডয়ে শূন্য র, ডয়ে শূন্য র, তো আপনি তো আরাম করে ডয়ে শূন্য র বলছেন না, কি বলছেন? ড্যাশ শূন্য র বা ড্যাবিন ডাড়া। এই যে যখন ড্যাবিন ডাড়া বা ড্যাশ শূন্য র বলছেন, তারা অনেক কথা বলছেন তাড়াহুড়া করে। এটার নাম হলো প, এটার নাম ত, এটার নাম ট, এটার নাম চ, এটার নাম খ, কিন্তু এটার নাম কি? ডয়ে শূন্য র। তো আপনি কি বলেন যেটা ডয়ে শূন্য র, তাই বলেন না, কি বলেন? ড্যাশ শূন্য র, ড্যাশ শূন্য র, ড্যাশ শূন্য র। এই যে ডাবল ডাড়া বলছেন, জিহ্বাটা কি করছে? অল্প সময়ে মেলা কিছু বলছে, বলতে হলো কি করছে? কয়েকবার করে জিহ্বা করছে। তো যে ব্যঞ্জন হচ্ছে জিহ্বার মধ্যে কি তাড়না, তাড়াহুড়া, ড্যাশ শূন্য র, ড্যাশ শূন্য র, ডয়ে শূন্য র। জিহ্বাকে কয়েকবার, একবার না কি একাধিকবার উপন্যাস করতে হয়। ডয়ে শূন্য র, তাড়নজাত। তাড়নজাত বর্ণ কয়টি? দুইটি। কোনটি? ডয়ে শূন্য র। মাঝে দেখেন চারটি ব্যঞ্জন, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স এবং কি হ। তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স এবং হ। এই চারটি বর্ণের নাম কি? শীষ বা উষ্ম। কি নাম? শীষ বা উষ্ম। শীষ বা উষ্ম, শীষ বা উষ্ম। তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, এই চারটি বর্ণের নাম শীষ বা উষ্ম। শীষ বা উষ্ম। শীষ কেন? একটা শীষের মতো আওয়াজ হয়, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স। আর উষ্ম কেন? অনেক বেশি বাতাস বেরোয়, বেশি বাতাস, অনেক বেশি বাতাস, ঝড়ের মতো। তালব্য শ, ক বলতে এগুলো বলতে বাতাস বেরোয়, কিন্তু এই যে তালব্য শ, মূর্ধন্য ষ, হ, এই বর্ণগুলিতে অনেক বেশি বাতাস বের হয়, উষ্ম।
তাহলে শীষ বর্ণ কয়টি? চারটি। উষ্ম বর্ণ কয়টি? তাও চারটি। যাহা শীষ তাহাই কি? উষ্ম। দুটি একই মনে হয়, একই মনে হয় মানে কি? উচ্চারণটা একই, ঠিকই বলেছেন, উচ্চারণটা একই, ডয় শূন্য রা, কিন্তু আমরা বলছি এটা ডয় শূন্য রা, এটা কি? ঢয় শূন্য রা। উচ্চারণে হ্যাঁ অনেকটা এক, ঠিকই বলেছেন। একটা ধরুন ষাঁড় আর একটা কি? আষাঢ়। ষাঁড় আর কি? আষাঢ়। আসলে এই উচ্চারণটা ঠিকই বলেছেন, দুটোর উচ্চারণ এক, একই উচ্চারণ, দুটোই তালুজাত। বর্ণ দুটি নাম আলাদা, ঢয় শূন্য র, ঢয় শূন্য র, কিন্তু উচ্চারণটা আসলে কি? একই। ষাঁড় আষাঢ়, উচ্চারণ এক, ঠিক বলেছেন। আচ্ছা, তাহলে আমরা বলছি শীষ বা উষ্ম, চারটি। এইখানে একটা কথা আছে, ভালো করে শুনুন। তালব্য স, তিনটা স, তিনটা স উচ্চারণ স্থান তিন জায়গায়। তালব্য স উচ্চারণ স্থান কি? এই যে তালু, তালু কই? এই যে স স জ জ ই ও, এখানে। এই যে ভাই তালব্য স বলেই তো দিল, তালব্য স উচ্চারণটা একই, কে বুঝবেন কেমনে মানে বুঝি নাই। উচ্চারণটা একই, ঢয় শূন্য র থাকলে উচ্চারণ যা, ঢয় শূন্য র থাকলে উচ্চারণটা একটাই। কারণ আপনি দন্তন্য মূর্ধন্য, আপনি কি দুই উচ্চারণ করেন? দন্তন্য মূর্ধন্য যখন আপনাকে বলছি আমি, এই যে এটা হলো অনু আর এটা হলো অনু, আপনি কি দুই রকম উচ্চারণ করেন নাকি? এটাকে বলেন অনু আর এটাকে বলেন অনু, তাই বলেন ভাই? উচ্চারণ তো এক, দন্তন্য মূর্ধন্যের উচ্চারণ তো এক। তো উচ্চারণ তো উচ্চারণ, তার মানে দুটো বর্ণ দুই, কিন্তু উচ্চারণটা এক। সেটা তো হতেই পারে, আপনি দন্তন্য থাকলেও যেমন উচ্চারণ করবেন, মূর্ধন্য থাকলেও কি তেমন। কোথায় বসে সেটা ভিন্ন, সেটা বানান বিধান। কোথায় কি বসে বানান বিধানে, এখন না। কেন দন্তন্য, কেন মূর্ধন্য, নত্ব বিধান, শব্দ বিধান, কিন্তু উচ্চারণটা এক। উচ্চারণ এক হলে সমস্যা নেই। আর বর্ণ দুটোর নাম থেকে তালব্য, সমস্যা কি? আচ্ছা, এখন যেটা আমরা বলছি যে তালব্য স, এখানে কি তালব্য স, কিসব তালব্য স? তাহলে তালব্য স কি জাতীয় বর্ণ? এই যে তালব্য বর্ণ, তালব্য বর্ণ, এই সারি উচ্চারণ স্থান কোথায়? তালু। তালব্য স উচ্চারণ স্থান তালু, তালব্য। মূর্ধন্য স উচ্চারণ স্থান কি? এই যে মূর্ধা, এই যে এটা মূর্ধন্য স, ট ঠ ড ঢ মূর্ধন্য, এই বর্গের মূর্ধন্য স কোথায় উচ্চারিত হয়? পশ্চাৎ দন্তমূল বা মূর্ধা, মূর্ধন্য স। এটার নাম কি? দন্ত স। কোথায়? এই যে দন্তে। তিনটে স উচ্চারণ স্থান তিনটি জায়গায়, নামের মধ্যে দেওয়া আছে। উচ্চারণ স্থান কি? স্বয়ের নামের মধ্যে দেওয়া আছে। একটা হলো তালব্য স, তালব্য বা তালু। একটা হলো মূর্ধন্য স, মূর্ধ বা পশ্চাৎ দন্তমূল। আর একটা দন্ত স, উচ্চারণ স্থান কোথায়? দন্ত বা নাম। তাহলে স বর্ণ কয়টি? তিনটি, কিন্তু স ধ্বনি কয়টি? একটি। তিনটি স উচ্চারণ এক, শুধু দুইটা নিয়ে উচ্চারণ এক, তাই অজ্ঞান হয়ে যাচ্ছেন কেমন হবে? তিনটি স উচ্চারণ এক। যেমন দেখেন শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো কি? ভাষা, আর এটা কি? ভাষা। দুটার উচ্চারণ কি আপনি দুই ভাবে করেন? এটার উচ্চারণ করেন ভাষা, এটার উচ্চারণ কি করেন? ভাষা, এরকম করে করেন। এটা কি? ভাষা, জলে ভাষা পদ্ম আমি। আর এটা কি? মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। এটাও ভাষা, এটাও ভাষা। এটাও হলো কি? আশা, এটার নামও কি? আশা। উচ্চারণ একদম কি? সেম, একই, সেম টু সেম, মানে সেম সেম, একই সেম। বুঝেন? না বুঝলে তো হবে না, না বুঝলে তো ওই যে তেজপাতা, আর বুঝলেই তো বুঝপাতা বলে। এটা হলো বয়রশ্রী তালবস্য কি? 20। তাহলে বয়রশ্রী মূর্ধন্য কি? উচ্চারণ কি? অন্য কিছু? রেকর্ড করে দেখবেন, উচ্চারণ একদম এক। তিনটি স, কিন্তু উচ্চারণ কি? এক, স ধ্বনি। এই তালবস্য হলো স ধ্বনি একটা। এই ছয়ের উচ্চারণ তালবস্য, এই স্বর উচ্চারণ তালবস্য। তাহলে তালবস্য বর্ণ হচ্ছে তিনটি। বর্ণ কয়টি? তিনটি, কিন্তু ধ্বনি কয়টি? স ধ্বনি একটি। তিনটি স, তিন রকম বর্ণ, কিন্তু এদের উচ্চারণ কি? এক। এখন বলেন তো বর্ণ বেশি না ধ্বনি বেশি? বর্ণের সংখ্যা বেশি, ধ্বনির সংখ্যা কম। একজন প্রশ্ন করেছে, আমি প্রশ্নটি নিয়েছি যে ধ্বনি কয়টি? ধ্বনির উত্তর হচ্ছে 41 অথবা 39। শিক্ষার্থী বন্ধুরা, ধ্বনি কয়টি? উত্তর দিবেন 39।
39 না থাকলে উত্তর দিবেন 41, যদি দুটি থাকে অবশ্যই 39 উত্তর দিবেন। ধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় ধ্বনি কয়টি? উত্তর 39টি। যদি 39 অপশনে না থাকে একটু দ্বিমত আছে, কারো কারো মতে 41টি। আমরা স্যার এটাও আছে, এটা আছে, অবশ্যই 39। ধ্বনির সংখ্যা, বর্ণ হচ্ছে 50টি, বর্ণ কয়টি? 50টি, কিন্তু ধ্বনি কয়টি? 39টি। কেন? কারণ কিছু কিছু বর্ণ শুধু বর্ণ, ধ্বনি না। যেমন এই যে ধরেন খণ্ড ত, আর এই যে ত, দুটো বর্ণ কিন্তু ধ্বনি কি? একটা। ত দুইটা, বর্ণ দুইটা, কিন্তু ধ্বনি একটা, উচ্চারণ এক। এই যে একটা বর্গীয় জ আর এই যে একটা অন্তস্থ জ, দুটো বর্ণ, বুঝতে পারলেন? বর্ণ কয়টা? দুইটা। যে এ আমার যা, ইনি আমার কি? যা, আর তুই বাড়ি যা, দুটো বর্ণ কিন্তু উচ্চারণ কি একটু আলাদা নাই। বর্ণ দুইটা, ধ্বনি একটা। এই যে দন্তন্য আর এই যে মূর্ধন্য, দুটো বর্ণ কিন্তু ধ্বনি একটা। এই যে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এদের কোনো উচ্চারণই নাই, কোনো উচ্চারণই নাই। এরা হচ্ছে বর্ণ কিন্তু ধ্বনি নয়। তাহলে এইগুলি বর্ণ কিন্তু এদের কোনো উচ্চারণ নাই, ফলে অনেক বর্ণ যত তত ধ্বনি না। বুঝতে পারলেন? কিছু কিছু বর্ণ শুধু বর্ণ কিন্তু ধ্বনি নয়। ফলে বর্ণের সংখ্যা মোট 50টি, কিন্তু ধ্বনি কি? 39টি। তাহলে কিছু কিছু বর্ণ যারা ধ্বনি না। তাহলে ধ্বনির সংখ্যা কয়টি উত্তর পেলেন? 39টি। আর 39 না থাকলে আব্দুল হাই মতে 41টি। আচ্ছা, আমাদের আলোচনা আমরা একটু নিচের দিকে চলে এসেছি। তাহলে আমরা অন্তস্থ একটি বর্ণ আছে না, অন্তস্থ পেয়েছেন, অন্তস্থ লেখেন। অন্তস্থ বর্ণটির নাম হলো অর্ধস্বর। কি নাম? অর্ধস্বর। তাহলে একজন প্রশ্ন অনেক আগে করেছিলেন, তাই বলেছে প্রশ্ন আগে করলে আমি তো আমার সিস্টেমেটিক হইতে আসতে হবে ভাই। আপনি যদি আগেই প্রশ্ন করে ফেলেন তাহলে আমি তো ওই সামনে থেকে একবার পিছনে যাব না, আমি একটা পদ্ধতি ধরে ধরে আস্তে আস্তে আগাবো, ঠিক আছে? যখন আমি সেটা আলোচনা শেষ করে ফেলবো আমি বলবো যে এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন, তখন করবেন। তাহলে অন্তস্থ স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? ব্যঞ্জন বর্ণ, কিন্তু এর নাম কি? অর্ধস্বর। তাহলে যদি উল্টা করে প্রশ্ন করে অর্ধস্বর কি স্বর না ব্যঞ্জন? অর্ধস্বর কি স্বর না ব্যঞ্জন? তাহলে অর্ধস্বর আসলে ব্যঞ্জন। অর্ধস্বর কি? ব্যঞ্জন। এই যে অন্তস্থ, এই একটা ব্যঞ্জন, কিন্তু এর বৈশিষ্ট্যকার মতো স্বরের মতো। অন্তস্থ ব্যঞ্জন হওয়া সত্ত্বেও এর বৈশিষ্ট্য কি? স্বরের মতো, ফলে এটার নাম অর্ধস্বর। দেখেন ময়াকার অন্তস্থ আকার উচ্চারণ কি? মায়া, মা আ। ময়াকার অন্তস্থ এটার উচ্চারণ কি? মায়ে। সরিয়া অন্তস্থ দীর্ঘ উচ্চারণ কি? আয়ু, আ উ। অর্থাৎ অন্তস্থের কিন্তু কোনো উচ্চারণ খুঁজে পাওয়া যায় না। অন্তস্থ একটি ব্যঞ্জন হওয়া সত্ত্বেও এর নিজস্ব কোনো উচ্চারণ নাই, নিজস্ব কোনো কি উচ্চারণ নাই। ফলে অন্তস্থ বর্ণটা ব্যঞ্জন হয়েও এটা স্বরের মতো। তাহলে এটা কি পুরোপুরি স্বর? না। পুরোপুরি স্বর না, পুরোপুরি ব্যঞ্জনও না। তাহলে অর্ধেক স্বর আর অর্ধেক ব্যঞ্জন। ওইসে দেখেন আমি ছেলে মানুষ আর একজন মেয়ে মানুষ, কিন্তু একজন আছে অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে। তার অন্তস্থ বর্ণটা একটি বর্ণ যার অর্ধেকটা ব্যঞ্জনের আর অর্ধেকটা কি স্বরের, এই জন্য এর নাম অর্ধস্বর। এরই আমার নাম হলো অর্ধ ব্যঞ্জন। তাহলে অর্ধ ব্যঞ্জন কোনটি? তাহলে অন্তস্থ একটি বর্ণ যার অর্ধেক স্বর অর্ধেক ব্যঞ্জন। অর্ধস্বর কোনটি? তাও অন্তস্থ। অর্ধ ব্যঞ্জন কোনটি? তার উত্তর কি? অন্তস্থ। ইংরেজিতে বলা হয় সেমি ভাওয়েল কিংবা সেমি কি কনসোনেন্ট। সেমি ভাওয়েল, সেমি কনসোনেন্ট। অন্তস্থ এটি অর্ধস্বর, এটি কি অর্ধ ব্যঞ্জন। অর্ধস্বর কোনটি? অন্তস্থ। অর্ধ ব্যঞ্জন কোনটি? অন্তস্থ। ক্লিয়ার? খণ্ডত্ব কোনো বর্ণ না, তয়ের অর্ধেক। খণ্ডত্ব কোনো বর্ণ না। কি? এই যে উপরে ত আছে এটা তো ফুল প্লেট ত, আর এটা হাফ প্লেট ত। যেখানে পূর্ণ ত ব্যবহার করা যায় না সেখানে অর্ধেক ত। গত বছর, গত বছর, গত আর একটা গত। গত বছরের কথা আমাকে বলো না, আর একটা গত বাধা কথা বলো। একটা গত আর একটা কি গাত। পার্থক্য কি? একটা ফুল প্লেট ত আর একটা হাফ প্লেট ত। এখানে শত ছাত্র কিন্তু সৎ ছাত্র একটা নাই। শত আমার গায়ে যত দুঃখ সয়, যত যত পারো দুঃখ দাও, যত সামান্য একটু ভালোবাসা দিও। যত আর যত, কত আর কত। পার্থক্য একটু বড় ত, পূর্ণতর, এটা খণ্ডতর। খণ্ডত্ব নতুন বর্ণ নয়, কি এই তয়েরই কি একটা অর্ধেক বা খণ্ড, খণ্ড ত। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু তিনটি বর্ণের নাম পরাশ্রয়ী। কি নাম? পরাশ্রয়ী।
বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? পরাশ্রয়ী বর্ণ তিনটি। পরাশ্রয়ী অনুস্বার, বিসর্গ, চন্দ্র। কেন পরাশ্রয়ী? নিশ্চয় জানেন, এরা কারো মাথায়, কারো ঘাড়ে, কারো কাঁখালে, কারো পিঠে থাকে, একা একা উচ্চারিত হতে পারে না। যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তথা পরের আশ্রয় থাকে, তাদের নাম পরাশ্রয়ী। সংখ্যা কয়টি? তিনটি। নিচের কোনটি পরাশ্রয়ী বা কোনটি পরাশ্রয়ী নয়? প্রশ্ন হতে পারে। এদের মধ্যে চন্দ্রবিন্দু এই বর্ণটিকে আবার বলা হয় কি? আনুনাসিক বর্ণ। কি বর্ণ? একটু লিখে নেবেন। চন্দ্রবিন্দুর নাম কি? আনুনাসিক বা সানুনাসিক। আনুনাসিক বা সানুনাসিক। কিন্তু এই যে নাসিক্য বর্ণগুলির নাম আবার অনুনাসিক। বিভ্রান্ত হইন না। একটির নাম কি? অনুনাসিক, আরেকটির নাম কি? আনুনাসিক। চন্দ্রবিন্দু কি? আনুনাসিক। আনুনাসিক বা সানুনাসিক কয়টি? একটি চন্দ্রবিন্দু। আর নাসিক্য বা অনুনাসিক কয়টি? পাঁচটি। নাসিক্য বা অনুনাসিক হলো পাঁচটি, আর আনুনাসিক বা সানুনাসিক হলো চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু কিন্তু নাসিক্য না। চন্দ্রবিন্দু কিন্তু নাসিক্য না, নিজে নাসিক্য না, কিন্তু অন্যকে কি করে? নাসিক্য করে। ভালো করে শুনবেন। নাসিক্য হলো নিজেই নাসিক্য, আর চন্দ্রবিন্দু নিজে নাসিক্য নয়, কিন্তু অন্যকে নাসিক্য বানায়। যেমন স, স কি নাসিক্য? স নাসিক্য না, কিন্তু তাহলে চা, এটা হলো চা, কিন্তু ছয় পর যদি চন্দ্রবিন্দু হয় তাহলে কি হবে? চমৎকার। এবার স নাসিক্য হয়ে গেছে। চন্দ্রবিন্দু এমন একটা বর্ণ যে যে কোনো অনাসিক্যকে কি করে? নাসিক্য বানায়। ক্লিয়ার? ক নাসিক্য না, কথা। আমি তোমাকে কথা দিলাম, কথা দিলাম না, কি করলাম? কথা দিলাম, কথা। এবার শিখে তোমাকে একটা কি করব? কথা দিব। তাহলে একটা হলো কথা, একটা কাঁথা। তাহলে ক কি নাসিক্য? ক নাসিক্য না, কিন্তু এই শব্দে ক নাসিক্য, এই শব্দে ক নাসিক্য। অর্থাৎ চন্দ্রবিন্দু যারই মাথার উপর উঠবে সেই কি? নাসিক্য হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে একটা হলো এটা হলো নাসিক্য বা অনুনাসিক, আর চন্দ্রবিন্দু নাসিক্য নাকি আনুনাসিক বা সনাসিক, অন্যকে অন্য ব্যঞ্জনকে নাসিক্য বানায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরীক্ষার যেতে সময় হয়ে গেছে, ঠিক আছে? আর আপনারা যারা, আমি তো অনেকগুলো বই রেফার করেছি গতদিন, আমার বইটি যারা নিতে আগ্রহী, অনেকে আমাকে ইনবক্সে নক করছেন, অনেকে ফোন দিয়েছেন। আমার বইটি আপনারা নিতে চাইলে, এটা যেহেতু বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না, রাজশাহী শহরে এটা অ্যাভেলেবল পাওয়া যায়। রাজশাহী শহরে, যেহেতু আমি ব্যবসায়িক উদ্দেশ্যে বইটা করি না, আমার হ্যান্ড নোট টাইপের বই আমি ছাত্রদের জন্য। তো কাজেই যারা নিতে চান সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তার একটা নাম্বার দিচ্ছি, একটু যোগাযোগ করবেন। 01744 727712। এই নাম্বারটায় যোগাযোগ করলে কুরিয়ারের মাধ্যমে হয়তো আপনারা চাইলে পাঠাবে, ঠিক আছে? যারা আমার বই বাংলা কোষ, আমার লেখা একটি বই আছে বাংলা কোষ, ব্যাকরণ এবং সাহিত্য দুটো মিশিয়ে একটি ভালো বই, আমার যেহেতু আমার স্টাইলটা ওখানে ফলো করা আছে, আপনারা যারা নিতে চান দূর থেকে, তারা এই নাম্বারে একটু যোগাযোগ করলে ওনারা আপনাকে কুরিয়ারের মাধ্যমে কি পাঠানোর ব্যবস্থা করবেন। 01744727712। কি তিনটা উষ্ণ, চারটা, এটা কি ঠিক স্যার? আচ্ছা, শেষ করব। আমাদের পরীক্ষা যেহেতু আছে, একটা প্রশ্ন করেছেন অনেকেই যে স্যার শীষ তিনটা, শীষ কি? তিনটা, তালব্য মূর্ধন্য দন্তস্ব, আর উষ্ণ হচ্ছে চারটা। আসলে উষ্ণ চারটা না, আপনি যদি ভেঙে লেখেন তাহলে শীষ তিনটা আর উষ্ণ হচ্ছে একটা, হ। আসলে হ হলো উষ্ণ একটাই, হ উষ্ণ, আর শীষ হলো তিনটা, কিন্তু একই পরিবারে থাকার জন্য, একই পরিবারভুক্ত হয় যারা শীষ তারা উষ্ণ। তো এর ব্যাখ্যা আজকে আমি বেশি দিচ্ছি না, কারণ আমার পরীক্ষার টাইম হয়ে গেছে। আমি আবার বলছি, যদি ভেঙে বলেন তাহলে শীষ যদি তিনটা বলেন, তিনটা, তাহলে উষ্ণ হবে একটা, হ। শুধু হ উষ্ণ আর তিনটা শীষ, কিন্তু যেহেতু একই পরিবারে আছে, হাজি পরিবার, একটা পাঁজিও আছে ওই পরিবারে, কিন্তু পরিবারটার নাম কি? হাজি পরিবার। বুঝতে পারলেন? একটা চোরের বাড়ি, চোরের বাড়ি সবাই চোর না, একজন চোর, কিন্তু বাকিরাও চোরের বাড়ি, চোরের বাড়ি। তো বিষয়গুলো একই পরিবারভুক্ত হওয়ায় শীষ কয়টি? তাও বলবেন চারটি। উষ্ণ কয়টি? তাও বলবেন চারটি, ঠিক আছে? কিন্তু আবার আপনার কথাদের সূত্র ধরে আবার বলছি, যারা কমেন্ট করেছেন, অ্যাকচুয়ালি শীষ হলো তিনটা, শীষ তিনটা আর উষ্ণ একটা।
কিন্তু আবার বলছে একই পরিবারে হয় শীষ কয়টি, তা উত্তর 4টি, উষ্ম কয়টি, উত্তর 4টি, যাহা শীষ পরিবার, এটা একটা কি পরিবার। তো ধন্যবাদ। আরো কিছু কথা থাকলো ব্যঞ্জনের, আমি আগামী দিন শুরুতে হয়তো আজকে মতো 10-15 মিনিট একটু বলে নিব। আপনাদের কোনো কোশ্চেন যদি আমি আরো পাই যেটা আমার মনে ধরবে, আমি এগুলো দেখে আগামী দিন উত্তর দিব। আগামী দিন কিন্তু ক্লাসের শেষে আমার 2 নম্বর লেকচারের পরীক্ষা, 2 নম্বর আমি ক্লিয়ার করলাম না, একটু বাকি থাকলো। ক্লিয়ার? আগামী দিন শুরুতে যেহেতু পরীক্ষাটা শেষে নিয়েছি এই জন্যই, তার মানে ব্যঞ্জনে যে কথাগুলি বাকি থাকলো আগামী দিন শুরুতে একটু করে নিয়ে শেষে অন্য কথা বলে শেষে পরীক্ষা নেব। আর এক্সাম এখন অলরেডি চলে এসেছে, আপনি দেখেন আপনারা ক্লাস শেষ করলে আমি শেষ করব, দেখবেন যে একটা লিংক আসবে, লেখা আছে বাংলা পরীক্ষা 1, আবার বলছি বাংলা পরীক্ষা 1, ওখানে একটু টাচ করবেন, তখন ওখানে কি আসবে, প্রথমে নাম একটা ফর্ম আসবে, নাম লিখতে হবে, নাম আসবে, নাম লিখবেন, বিশ্ববিদ্যালয় লিখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় লিখবেন, মোবাইল নাম্বার, 3টে জিনিস দিলে নেক্সট করবেন। নেক্সট করলে প্রশ্ন আসবে, প্রশ্ন যখন আসবে 1 2 1 আসলো, ক খ গ ঘ উত্তর দেওয়া আছে, আপনি যেটা উত্তর তারপর কি করবেন, টাচ করবেন, আপনার এটা নিয়ে গিয়ে মাউসটা নিয়ে গিয়ে টাচ করবেন। তারপর 2 আসবে, 2 এর প্রশ্ন দেওয়া আছে উত্তর, ক খ গ ঘ, যেটা উত্তর উত্তরে টাচ করলে উত্তরটা নিয়ে নেবে কম্পিউটার, ঠিক আছে। 25 নম্বর চলে এলো, উত্তর দিয়ে দিলেন, নিচে লেখা আছে কি ফিনিশ, নিচে লেখা আছে ফিনিশ, ফিনিশ করবেন, তাহলে উত্তরটা সাবমিট হয়ে যাবে, সাথে সাথেই উত্তরটা পেয়ে যাবেন, সাথে সাথে কতটা ঠিক হয়েছে কতটা ভুল, যেই ফিনিশ দিলেন, টাচ দিলেন, আর অমনি কি আপনার রেজাল্টটা চলে আসবে। আর রেজাল্ট শিটটা আগামী দিন আমরা মুখে দিয়ে দেব, রেজাল্ট শিট, কে কত স্কোর, কে ফার্স্ট, কে সেকেন্ড, এটা আগামী দিন, কিন্তু আজকে আপনি ফিনিশ করার সাথে সাথে অটো আপনি আপনারটা পেয়ে যাবেন, ঠিক আছে। আর আমরা টোটাল স্কোরটা, কে ফার্স্ট কে সেকেন্ড, মেধাক্রমটা আগামী দিন নাম সহ দিয়ে দিব। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা দেন, বাদবাকি কথা আগামী দিন।